তুমি এটা নাও, নিয়ে পরে আলু কিনে আলু ভাজা দিয়ে খাবা, ঠিক আছে? হ্যাঁ, শুভ সকাল বন্ধুরা, নালিতাবাড়ি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে দর্শক হচ্ছে আপনার 2 তারিখ, আমরা রওনা হয়েছি সমেতচূড়া নামের একটি আদিবাসীদের গ্রামের উদ্দেশ্যে। আমার সাথে আজকে আছে আলী ভাই, এই যে আলী ভাই বসে আছে সামনে কিন্তু অটো গাড়িতে। তো দর্শক বন্ধুরা, এই সমেতচূড়া গ্রামটি হলো একটি গারো আদিবাসীদের গ্রাম এবং আমি গুগলে সার্চ করে দেখেছি সমেতচূড়া নাম দিয়ে, কিন্তু গুগলে আপনার সমেতচূড়া গ্রামের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তো বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে এরকম অস্তিত্বহীন একটি গ্রামকে আজকে আমরা খুঁজে দেখব এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে তাদের বর্তমানে জীবনযাপন পদ্ধতি কেমন, কি খায় তারা, তাদের সংস্কৃতি কি, সব কিছু। তো আমরা মূলত আজকে এই যে সকালে রওনা হয়েছি নালিতাবাড়ি থেকে। তো আজকে আমাদের একটু দেরি হলো আর কি বেরোতে, এখন বাজে প্রায় 10:30টার মতো। আলী ভাই ওই যে পেছনে বসে আছে, ওই যে হাত দেখাচ্ছে, আলী ভাই অনেক দূর থেকে এসছে, তার অনেক লেট হয়ে গেছে। আর আমরা যাচ্ছি অটো গাড়িতে। এই অটো গাড়ির আমাদের এক ভাই নিয়ে যাবে সে বারোমারি পর্যন্ত, কিন্তু মোহাম্মদ আরিফ ভাই, তাই তো ভাই? মোহাম্মদ আরিফ ভাই, সে আমাদেরকে নিয়ে যাবে বারোমারি পর্যন্ত। তো বারোমারি আমাদের শেষ নয়, ওখান থেকে আমাদেরকে যেতে হবে বুরুঙ্গা ব্রিজ। ওখানে আমাদেরকে রশিদ ভাই নামের এক ভদ্রলোক আমাদেরকে ওখান থেকে নিয়ে যাবে আপনার সেই আদিবাসীদের গ্রামে। বারোমারি বাজারে কিন্তু আমরা এসে পৌঁছেছি, আর এটা হলো একদম সীমান্তবর্তী একটা অঞ্চল। এখানে আপনার বিভিন্ন রকম উপজাতিরা বাস করেন। আজকে কিন্তু এখানে মানে চমৎকার সুন্দর একটা গ্রামীণ বাজার আছে। আমাদের আর্টস অ্যান্ড কালচার চ্যানেলে নিশ্চয়ই আপনাদেরকে সেই বাজারের একটা রিভিউ দেব। তো এখানে আমাদের নামার উদ্দেশ্য হচ্ছে আলী ভাইকে কিন্তু আমরা সকালে চা খাওয়াতে পারিনি, মানে নালিতাবাড়ি থেকে আলী ভাইকে চা খাওয়াতে পারিনি। তো এখান থেকে এই যে চায়ের দোকান, এই দোকান থেকে আমরা একটা চা খাবো। চা খেয়েই আমরা বেরিয়ে যাবো বুরুঙ্গা ব্রিজে, ওখানে আমাদের জন্য রশিদ ভাই অপেক্ষা করছে। আর এই আমাদের অটোওয়ালা ভাই, উনি আমাদেরকে বললো যে বুরুঙ্গা ব্রিজ পর্যন্ত পার করে দিয়ে আসবে, নাকি ভাইয়া? অনেক হেল্প করতেছে। বন্ধুরা, আমাদের চা খাওয়া শেষ। ওইদিকে বুরুঙ্গা ব্রিজের ওখান থেকে রশিদ ভাই ফোন দিচ্ছে বারবার, উনি হয়তো ব্যস্ত। উনি আমাদেরকে আপনার ওই যে গ্রামটা আছে গারো উপজাতিদের, সেই গ্রামে নিয়ে যাবেন, অপেক্ষা করছে। এটা হলো আপনার বুরুঙ্গা ব্রিজ, যে ব্রিজের কথা বলেছি, এই যে দেখুন। আর আপনারা হয়তো শুনে থাকবেন যে এটা হচ্ছে আপনার গারো পাহাড়ের পাদদেশে, এবং এই দেখুন বুরুঙ্গা ব্রিজের এখান থেকে নদী বয়ে যাচ্ছে। এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকেই মূলত বলা হয় গারো পাহাড়ে বেষ্টিত অঞ্চল। এখানেই আপনার বিভিন্ন উপজাতিদের বাস। এদিক থেকে দেখুন, ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, ওগুলো কিন্তু ভারতের পাহাড়, ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়। মেঘালয় থেকে কিন্তু এই নদীটা প্রবাহিত হয়েছে। আর এই যে ব্রিজটা অনেক বড় দর্শক বন্ধুরা। আর এখান থেকে সামনে একটা স্কুল আছে, ওই স্কুলে আমাদের জন্য অপেক্ষা করছে আপনার আমাদের রশিদ ভাই। বুরুঙ্গা ব্রিজ পার হয়ে রশিদ ভাইকে সাথে নিয়ে আমরা ছুটে চলেছি সফেদচূড়া গ্রামের উদ্দেশ্যে। কিছুটা পাহাড়ি প্রশস্ত পথ পেরুতেই আমাদের গাড়ি বাঁক নিল এমন একটি রাস্তায়, যেখানে আসলে রাস্তা বলতে কিছু নেই। সেই রাস্তাহীন রাস্তা ধরে আরও কিছু পথ পাড়ি দিয়ে আমরা অবশেষে পৌঁছলাম সফেদচূড়া গ্রামে। চোখে পড়ল এক আদিবাসী বৃদ্ধ প্রবল দাঁতের ব্যথায় কাতরাচ্ছেন। কাকার শরীর কি খারাপ নাকি? শরীর খারাপ, দাঁতে ব্যথায় কষ্ট পাচ্ছেন? দাঁতের ব্যথায় খাই না, কালকে সকালে
দুই নৌকা খাবার খাইছিলাম, এরপর আর খাই আর খেতে পারেননি? এখন ওষুধ খাননি? না, ওষুধ খাইছি কিছু, ওষুধ খাইছেন, রাতের ব্যথার তাও কমেনি? আর মনে করেন যে একটু না পাবো জ্বর একটা খাই না। ও মানে ব্যথা কমে নেই? না, কমে না। ব্যথা কমে, ওষুধ খাওয়ার পরেও কমেনি? আপনার নাম কি? নাম বলতে পারবেন না? আচ্ছা আচ্ছা, কাজ করতে পারেন? কাজ করতে পারেন? কি কাজ করেন? ও কোদাল, কোদাল মাঠে কৃষি কাজ করতে করেন? আচ্ছা, দিদি কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা আচ্ছা, আপনারা এখানে মানে যে থাকেন, আপনারা চাষবাস করেন কি? হ্যাঁ, কিছু চাষ করি, মনে করে যে ফসল চাষ করি, কিন্তু এগুলো হাতির কারণে মনে করো ভালোভাবে আমরা ফসলগুলো আনতে পারি না বাড়িতে। আচ্ছা, আপনারা শুধু ধানই আর কি উৎপাদন করেন? এখানে ধান চাষ করতে গেলে তো আপনার পানির দরকার, সেচের দরকার হয়। আপনারা সেচটা কিভাবে দেন? এখানে কি নদী আছে পাশাপাশি? নদী নাই, কিন্তু আমাদের এখানে যে ঝর্ণাগুলো আছে, এই ঝর্ণার পানি দিয়ে জমিগুলো চাষ করা হয়। আচ্ছা, শুধুমাত্র বোরো চাষ করেন আপনারা? বুড়ো বা আমন এগুলো আর কি দুই ফসল কিনা চাষ করা হয়। আচ্ছা, তো এর ভেতর দিয়ে কি আপনাদের জীবন জীবিকা চলে? মানে এতেই কি আপনারা চলতে পারেন, নাকি এর বাইরেও আপনাদের আরো কোনো কাজ করতে হয়? হ্যাঁ, এই দিয়ে হয় না, কিন্তু আমরা এর পাশাপাশি অন্যের বাড়িতে মনে করো কাজ করি। মনে করেন কৃষির মধ্যে আর কিনা যে কারোর ধান কাটি বা ওই যে কেট নিড়ানি, এরকম আর কিনা বিভিন্ন ধরনের আর কিনা কাজগুলা করা হয়। কালের চক্রবুহে, অভাব অনটনে, কর্মহীনতায় আজ এই জাতিগোষ্ঠী ধুঁকছে চরম অস্তিত্ব সংকটে। বন্ধুরা, ইতোমধ্যে আপনারা হয়তো বাংলাদেশের এই যে আমাদের শেরপুর জেলা এবং ময়মনসিংহ বিভাগের যে মধুটিলা ইকো পার্ক, সেই মধুটিলা ইকো পার্ক সম্পর্কে জেনে থাকবেন। এবং আমাদের এই নালিতাবাড়ি উপজেলার যে মধুটিলা ইকো পার্কটি, এটি কিন্তু পোড়াগাঁও ইউনিয়নের ভেতরে। আর এখন আমি যে এই যে ভঙ্গুর একটা ফসলের ক্ষেতের ভেতর দিয়ে, এই যে পাহাড়ি জনপদের ভেতর দিয়ে যে গ্রামটায় এসেছি, এই গ্রামটা সমেতচূড়া গারো আদিবাসীদের ছোট ছোট গ্রাম, খুবই বিচ্ছিন্ন। পূর্বে বলেছি, গুগল ম্যাপে কিন্তু এই গ্রামগুলোর কোনো চিহ্ন নেই, একদমই বিচ্ছিন্ন, এবং সবসময় তারা হাতির ভয়ে ত্রস্ত থাকে। সেই গ্রামে এসে পৌঁছেছি। এই দেখুন আমার সামনে। দিদিরা পানি কোথা থেকে পান দিদি? ও কুয়া। বন্ধুরা দেখুন, এখানে আমাদের দিদিরা কুয়া করে নিয়েছে। এই কুয়ার ভেতর থেকে তাদের পানি তুলে, এই পানিটাই কি আপনারা খান দিদি? মোটরের পানি আছে না? এটা হলো আপনার জামা কাপড় এবং রান্না বান্না করার জন্য যে কুয়া, সেই কুয়ার পানি না, থালা বাসন মাজার জন্য। থালা বাসন মাজার জন্য দেখুন দর্শক, পাহাড়ের ভেতরে তারা কিন্তু টিলার ভেতরে এই যে কুয়া তৈরি করেছে। এবং দিদিদের কিন্তু মাটির ঘর অনেক সুন্দর। এই যে মাটির ঘর তারা তৈরি করেছেন মাটি দিয়ে। এই ধরনের ঘর বাংলাদেশের আমরা দেখেছি যে পাহাড়ি জনপদে আছে, কিন্তু সচরাচর দেখা যায় না। পাহাড়ের ভেতরেই কিছু কিছু পাওয়া যায়, তবে অনেক সুন্দর কিন্তু পাহাড়, মানে আপনার এই ঘরগুলো আপনাদেরকে দেখাই। গরমের ভেতরে আপনার এই যে মাটির ঘরগুলো আছে, সেই ঘরগুলোর ভেতরে কিন্তু তুলনামূলকভাবে অনেক ঠান্ডা থাকে। অ্যাকচুয়াল বন্ধুরা, আপনারা জেনে থাকবেন যে আদিবাসী যারা, তারা কিন্তু এই যে ঘরগুলোকে তৈরি করে, এবং তারা কিন্তু অনেক সুন্দর শিল্পের মাধ্যমে এটাকে দেখুন কত সুন্দর করে লেপন করেছে মাটি দিয়ে, আর অনেক সুন্দর হয়েছে। আর এটা সম্ভবত রান্নার জায়গা, কাঠ দিয়ে ওনারা পাহাড় থেকে কাঠ সংগ্রহ করে রান্না করেন। আর এই যে এই ঘরের ভেতরে তারা থাকেন। আমি অনুমতি নিয়েছি যে ঘরে ঢোকা যাবে কি না, অনুমতি ছাড়া ঢুকছি না। এটা তাদের শোবার ঘর। এই যে দেখুন অনেক সুন্দর কিন্তু। আর মাটির ঘরের ভেতরে একটা ঠান্ডা ভাব থাকে। এখানে দেখা যায় আপনার মিউজিক, মানে গানের জন্য সম্ভবত কিছু বাদ্যযন্ত্র রয়েছে। এই যে দেখুন, এই যে তাদের থাকার ঘর। ছেলে নাকি মেয়ে? মেয়ে। আচ্ছা, আপনাদের পদবী নকরেক? নকরেক, আচ্ছা আচ্ছা।
মানে এই অঞ্চলের ভেতরে যারা থাকেন তাদের সবারই পদবী নকরেকি? নকরেক আছে, রং আছে। আচ্ছা আচ্ছা, আপনাদের এই বাসা আপনারই দিদির? দিদিরই বাসা এটা? ও, আপনার মায়ের বাসা, মানে মা এবং মেয়ে আলাদা আলাদা নাকি? আলাদা। আপনার বাসা কোনটা? ওই যে ওইটা যেটা দেখলাম। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন দর্শক বন্ধুরা, দেখুন এই যে সমেতচূড়া নামের গ্রামটি, সেই গ্রামটির ভেতরে পাহাড়ের ঢালে, মানে গারো পাহাড়ের টিলায় তারা কিন্তু নানান রকমের ফসল ফলিয়েছে। তাদের কিন্তু একদমই কর্মসংস্থান নেই বললেই চলে, কর্মসংস্থান নেই, তারপরেও তারা পাহাড়ের ভেতরে দেখুন কত রকমের ফসলের চাষ করেছে। এই দেখুন লিচু গাছ, এখানে একটা চমৎকার সুন্দর গাছ দেখা গেল। আলী ভাই কি এই গাছটার নাম জানেন? জি না, জানেন না? এটা হলো করমচা। করমচা মানে ফসল ফলিয়েছে কিন্তু দেখুন এখানে আমি আনারসও দেখতে পাচ্ছি। ওই যে দেখুন আনারস, তাদের কিন্তু মানে যেটুকু যারা যেভাবে পারছে জীবন ধারণ করার জন্য দর্শক, মানে এতটা সংগ্রাম করে তাদেরকে বাঁচতে হয়। এই দেখুন পাহাড়ি যে আনারস, সেই পাহাড়ি আনারস কিন্তু এখানে ফলেছে। এই যে দেখুন, এই যে আনারস, আর এই যে পাহাড়, এই পাহাড়ের ভেতর থেকে যে কাঠ তারা সংগ্রহ করে, সেই কাঠ তারা জমিয়ে রাখে। এই যে আলী ভাইয়ের সামনে দেখুন জমিয়ে রেখেছেন তারা, এরকম জমিয়ে রেখে এটা দিয়ে তাদের কিন্তু রান্নার কাজ চলে, এবং এটা দিয়ে সারা বছর তাদেরকে রান্না বান্না করে খেতে হয়। এই যে দেখুন, তবে টিনের ঘর দেখতে পাচ্ছি। আগে সম্ভবত এখানে মাটির ঘরই বেশি থাকতো, এখন মানুষ একটু একটু করে টিনের ঘর তৈরি করছে। আমাদের এই যে সাথে কিন্তু রশিদ ভাইয়ের সাথে এই যে জয়নাল আবেদিন ভাই, তিনিও আমাদের সাথে এসছেন এবং আমাদেরকে সহযোগিতা করছেন এই মানে গ্রামটি ঘুরে ঘুরে দেখানোর জন্য। দেখুন মানে জয়নাল আবেদিন ভাই একটা কথা বলছিল যে কিভাবে এখানে মানুষ আসলে বসবাস করে, হ্যাঁ, আর কতটা ভয় নিয়ে তাদেরকে মানে জীবনযাপন করতে হয়। দেখুন প্রতি মুহূর্তে হাতির ভয়, এখানে নাই কোনো কর্মসংস্থান। এই পাহাড়ের ভেতর থেকে তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য প্রয়োজনীয় যে রসদটুকু পায় তারা সেটুকু নিয়ে এখান থেকে দেখুন জীবনযাপন করছে। একটা হাহাকার এর ভেতরে বিরাজ করছে। এটা সম্ভবত রান্নাঘর একজন মানুষের। এই যে দেখুন একজন শুয়ে আছেন, এই যে এটা ঘরটা সম্ভবত ভেঙে গেছে। দেখুন এখানে কিছুই নেই, এটা পূর্বে হয়তো রান্নাঘর ছিল, এখনো ছিল, ভেঙে গেছে। আর এই যে শুয়ে আছেন একজন দাদা, গরমের ভেতরে একটু রেস্ট নিচ্ছেন। দেখুন ভাত, এটাই আপনাদের রান্নাঘর দাদি? রান্না করেন কি দিয়ে? খড়ি দিয়ে? ওই যে পাহাড়ের থেকে খড়ি নিয়ে আসেন? ও দর্শক বন্ধুরা দেখুন, এটা হলো আমাদের এই যে দাদিদের রান্নাঘর। দাদি কিন্তু খাওয়া দাওয়া করবে। তো দাদি কি খাবেন এখন? শুধু ভাত? কোনো তরকারি নেই? কিছুই নাই? শুধু ভাত খাইলে পেট ভরবে? এতে কি শরীর বাঁচবে? দাদি দর্শক দেখুন, সে শুধু ভাত খাবে, শুধু মরিচ দিয়ে, লবণ মরিচ দিয়ে দর্শক এখন দুপুর, এখন কিন্তু দাদি ভাত খাবে। সেই যে ভাত খাওয়ার জন্য ভাত বেড়েছে, কত কষ্ট করে ওনারা এখানে জীবনযাপন করছে। দেখুন এত অভাব কেন দাদি? ছেলে মেয়ে নাই? মানুষের বাড়িতে গেছে গা। এখন কি কেউ কামাই করে দেওয়ার নাই? নাই কেউ না? জিজামাইরা দেয় না? দেয় না? না আলু ভাজি চাইতেছে নাকি? হ্যাঁ, নাতি আলু ভাজি চাইতেছে, দাদির কাছে নাই। দাদি শুধু ভাত লবণ দিয়ে বাহায়া পান্তা ভাত করে খাওয়াচ্ছে। খাও।
তুমি এটা নাও, নিয়ে পরে আলু কিনে আলু ভাজা দিয়ে খাবা, ঠিক আছে? হ্যাঁ, কি করি এই যে দাহা দাহি করতে করতে এই তো মনে করে একটা খাদু গাছের খাদল তো খাইয়া মনে পটপটা পরে কি করলাম, কেরাসিন নাই, কোনো কিছু নাই। ওই যে আমি যে আধার খেতে যে বাগি লাগিয়েছিলাম, কেরাসিন নিয়েছিলাম 1 টরা, ওখান থেকে মনে কর 2 কেজির মতো ছিল কেরাসিন। ওটাতে কয়টা মশলা জ্বালাই এরা কেরান দিলাম, বুঝছো? এইসব কষ্ট, অনেক কষ্ট করে আর কি চলে কোনো রকম করে, না? আচ্ছা আচ্ছা। আর এখানে যারা আছে, এই যে আপনার এনারা কি মেয়ে না ছেলের বউ? এটা নাতি, মেয়ের ঘরের নাতি। আর উনি কে? জামাই। জামাই, মেয়ে জামাই, এই যে পাশাপাশি মেয়ে জামাই। আচ্ছা আচ্ছা। এই যে দেখেন, তাদের কিন্তু সব পরিবার এখানে বসে রয়েছে। কয়জন ছেলে কয়জন মেয়ে? মেয়ে 5 জন, ছেলে 5 জন। মেয়ে 5 জন, ছেলে 5 জন। নাকি দাদা নাই? দাদা নাই, মরে গেছে। কতদিন আগে মারা গেছে? 6-7 বছর। 14 সালে মারা গেছে। হ্যাঁ, 14 সালে মারা গেছে। 14 সালে মারা গেছে। তাহলে তো প্রায় আপনার 10 বছর হয়ে গেছে। 10 বছর হয়ে গেছে। রাত্রে কি আপনারা ঘুমান না? না, ঘুমাবো আরাম লাগে। কেন? এই তো আতঙ্ক ঘুমাই। ঘুমাইতেই পারেন না ভয়তে? বইতে হাতির ভয়ে। তা হাতি আসলে তো এখন বুড়া মানুষ মাইরেই এলাবো, তো ভয় করে আর কি লাভ? কত ভালো থাকেন। হ্যাঁ, আপনাদের সাথে অনেক কথা বলছি, খুব ভালো লাগছে। তা এখন আমরা যাইগা। হ্যাঁ, দোয়া করি আপনাদের অবস্থাটা ভালো হোক। আমাদের সরকার কিংবা আমাদের দেশে তো অনেক ভালো মানুষ আছে, তারা আপনাদেরকে একটু সহযোগিতা করুক। এখন এখানে কি পড়াশোনা করার কোনো ব্যবস্থা নাই আপনাদের? নাতি নাই? স্কুল কলেজ কিছু নাই? কিচ্ছু নাই? তাহলে স্কুলে যায় না কেউ? 12 মিশনে, বহুত দূরে। ওখান থেকে মানে যাই আর কি আপনার স্কুল কলেজ করতে হয়, তাই তো? তাই এখানে কি আপনারা কেউ আর স্কুলে যায় না, কেউ ছেলে মেয়ে? পোলাপানি নাই? ও আচ্ছা আচ্ছা। তারা কি এখানে থাকে না? থাকে তো বাচ্চা। মধুটিলা যায় পড়তে? আচ্ছা, 4-5 জন। তো বন্ধুরা, দেখলেন আমাদের এই সমচূড়া যে মানে গারো আদিবাসীদের গ্রামটা। মোটামুটি এখানকার মানুষের জীবনযাপন, তারা কিন্তু অনেক ভালো মানুষ, কিন্তু তাদের জীবন জীবিকার যে সংকট, তাদের যে অভাব, বলতে গেলে একটা বিচ্ছিন্ন সমাজ ব্যবস্থার ভেতরে তারা কিন্তু রয়েছেন। তাদের কিচ্ছু নেই। তারা বাংলাদেশের যে মানে ম্যাপ, সেই ম্যাপের ভেতরেও কিন্তু নেই। পাহাড়ের ভেতরে বিচ্ছিন্ন একটা ছোট্ট গ্রাম। শিক্ষা ব্যবস্থা নেই পানি নেই, মানে আপনার কোনো কর্মসংস্থান কিছুই। তো তারা এখানে কিভাবে বেঁচে আছেন সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। এটা যদিও খুবই মর্মস্পর্শী ছিল, অনেক বেদনাদায়ক ছিল এই ভিডিওটা তৈরি করা আমার জন্য অন্তত পক্ষে। কারণ যেটা দেখলাম, এটা আসলে কি মানবেতর জীবনযাপন তাদের, সেটা ভাষায় প্রকাশ করা কঠিন। তো যাই হোক, আজকের পর্বটা আমরা দর্শক এখানেই সমাপ্ত করছি। ভালো লাগবে না আপনাদের ভিডিওটা, হয়তো আপনারাও মনে মনে এটার আহত হবেন, তবুও আমরা এই ভিডিওটা তৈরি করলাম। তো আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য আপনারা অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে, সেই মতামতটা আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দেবেন দর্শক বন্ধুরা। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা চেষ্টা করব আমাদের এই যে এখানে আরও কিন্তু অনেক উপজাতি রয়েছেন, যেমন হাজং, কোচ, ডালু, গারো প্রভৃতি। তো সেই সব উপজাতিদের যে জীবনযাপন পদ্ধতি, পাহাড়ের ভেতরে তারা বিচ্ছিন্নভাবে এখনও কীভাবে জীবনযাপন করছে, সব কিছু কিন্তু আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করব আমাদের এই পোড়া মাটির বাসি চ্যানেলটায়। তো আজকের মতো দর্শক বিদায় নিলাম। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।